দেখো এই যে ক্রেবস চক্রটি রয়েছে, এই এতগুলো যৌগ দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে ক্রেবস চক্রে কী কী যৌগ উৎপন্ন হয়, কোথায় কোথায় কত এটিপি উৎপন্ন হচ্ছে, এনএডিএইচ উৎপন্ন হচ্ছে, সমস্ত কিছু বিষয় তোমার সহজেই মনে থাকবে। ঠিক আছে, তো এটা মনে রাখবো কীভাবে, আমরা একটা নিউমোনিক্স দিয়ে কি, ক্রিকেট কোচ অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস স্মার্ট স্টাফ ফর মেন অফিস। ঠিক আছে, আগে আমি কি বললাম যে ক্রেবস চক্রটি শুরু হবে কোথা থেকে, এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, এই অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রটি শুরু হবে। ঠিক আছে, এবার আমাদেরকে এই যে যৌগগুলি আছে, যৌগগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। শুধুমাত্র যৌগগুলির নাম আমরা মুখস্থ করব, বাদ বাকি যে বিষয়গুলি রয়েছে এগুলো কিন্তু আমাদের এমনিই হয়ে যাবে। খুব সহজেই ক্রেবস চক্রটি তোমাদের বলবো এবং খুব সহজেই কিন্তু তোমাদের এই ক্রেবস চক্রটি মনে থাকবে। ঠিক আছে, দেখো তাহলে তখন বলছিলাম কি, অ্যাসিটাইল কোয়ে কি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া থেকে আমরা কী পেয়েছিলাম, পাইরুভিক অ্যাসিড। ওই পাইরুভিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন হয়ে আমরা কী পেলাম, অ্যাসিটাইল কোয়ে, তাই তো। এবার ওই যে অ্যাসিটাইল কোয়ে আছে ও কী করে, ক্রেবস চক্রের সূচনা করে। অ্যাসিটাইল কোয়ে থেকে প্রথম উৎপন্ন হয় কি, সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে এটি কত কার্বন বিশিষ্ট যৌগ, 2 কার্বন বিশিষ্ট যৌগ। তো এখান থেকে উৎপন্ন হয় কি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিডটা কীভাবে উৎপন্ন হচ্ছে, 6 কার্বন বিশিষ্ট যৌগ কীভাবে রূপান্তরিত হলো। তো এই অ্যাসিটাইল কোয়ে কী করে, এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ এবং কি অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ। তো 4 আর 2 কত হলো, 6 কার্বন বিশিষ্ট যৌগ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। বুঝে গেল, তাহলে ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগের নাম কি, সাইট্রিক অ্যাসিড। সেই কারণে ক্রেবস চক্রকে বলা হয় কি, সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। ক্লিয়ার। এবার ক্রেবস চক্রে যে সমস্ত যৌগগুলি আমি পাচ্ছি এখানে, এই যৌগগুলি কি হয়, 3টে করে কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ কি স্যার, কার্বক্সিল গ্রুপ হচ্ছে কি COOH গ্রুপ থাকবে, COOH এই গ্রুপ থাকবে কি। ঠিক আছে, তো এই যে যৌগগুলি আমরা পাচ্ছি, এই যৌগগুলিতে কি থাকে, COOH গ্রুপ থাকে বা কার্বক্সিল গ্রুপ থাকে। সেই কারণে 3টে করে কার্বক্সিল গ্রুপ থাকে, সেই কারণে ক্রেবস চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। ট্রাই মানে কত, 3, কার্বক্সিলিক মানে কি, কার্বক্সিল গ্রুপ। তাহলে 3টে করে কার্বক্সিল গ্রুপ থাকে বলে ক্রেবস চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। বোঝা গেল। নেক্সট, তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে পরে যে যৌগটি আসছে নাম কি, সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সিস অ্যাকোনাইট্রিক থেকে আসবে কি, আইসোসাইটিক অ্যাসিড, অক্সালোসাক্সিনিক অ্যাসিড, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এবার এই যৌগগুলি মুখস্থ করার পর অনেক কিন্তু ভুল হতে পারে। তো পরপর যৌগগুলির নাম আমরা কীভাবে মনে রাখবো, কীভাবে মনে রাখবো, এই যে নিউমোনিক্সটা আছে, এই নিউমোনিক্স থেকে আমরা মনে রাখবো কি, ক্রিকেট কোচ অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস স্মার্ট স্টাফ ফর মেন অফিস। ঠিক আছে, এবার এখানে প্রথমে কি আছে, সি দিয়ে শুরু হচ্ছে। সি মানে কি, সি মানে কি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তারপর আছে কি, আবার সি আছে, সি মানে কি, সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। তারপর আছে কি আই, আই মানে কি, আইসোসাইটিক অ্যাসিড। এ মানে কি, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড। এস মানে কি, সাকসিনিল কোয়ে। তারপরে আবার এস রয়েছে, এস মানে কি, সাকসিনিক অ্যাসিড। এফ মানে কি, ফিউমারিক অ্যাসিড। এম মানে কি, ম্যালিক অ্যাসিড। এবং ও মানে কি, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এইবার মনে হতে পারে স্যার আপনি তো এটা বললেন না অক্সালোসাক্সিনিক অ্যাসিড, যেহেতু এটা অন্তর্বর্তী যৌগ, এটা যদি কেউ নাও লেখে সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটবে না। বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট কি, তাহলে আমরা তো যৌগগুলির নাম পরপর আমরা মনে রাখতে পারলাম। এবার আমরা মনে রাখবো কি, যে কার্বন সংখ্যা কোথায় কত হবে না হবে সে বিষয়টি। তাহলে আমরা দেখেছিলাম কি, সাইট্রিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট যৌগ, 6 কার্বন বিশিষ্ট যৌগ, তাই কি না। তারপরে কি, সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড, আইসোসাইটিক অ্যাসিড, অক্সালোসাক্সিনিক অ্যাসিড, সবগুলো কি পরপর 6 কার্বন বিশিষ্ট যৌগ। তারপরে কি দেখো, নতুন একটা নাম আসছে কি, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা নাম দিয়ে কি আরও আগের কি কোনো যৌগ রয়েছে, নিশ্চয়ই নেই। তাহলে নতুন নাম আসছে কি, আলফা। এখান থেকে আমরা মনে রাখতে পারি কি, এখানে একটি কার্বন সংখ্যা কমবে। আর যেখানে কার্বন সংখ্যা কমবে, যে স্টেপে কার্বন সংখ্যা কমবে, সেই আগের স্টেপে আমরা কি করব, একটি কার্বন ডাইঅক্সাইড বের করে দিব। আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটিকে আমরা বললাম কি, ডিকার্বক্সিলেশন। কার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন যুক্ত হওয়া। আর ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। কোনো টার্মের আগে যদি ডি থাকে তাহলে আমরা কি বুঝবো, কি বুঝবো আমরা, যে পরে যে টার্ম থাকবে তার বিপরীত কোনো কিছু বোঝাবে। তাহলে কার্বক্সিলেশন মানে কি, যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন যুক্ত হওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি, ডিকার্বক্সিলেশন মানে আমরা কি বুঝবো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। ক্লিয়ার। তাহলে কি, যে অক্সালোসাক্সিনিক অ্যাসিড ছিল কত কার্বন বিশিষ্ট যৌগ, 6 কার্বন বিশিষ্ট যৌগ। তারপরে কি, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড পেলাম কত, 5 কার্বন বিশিষ্ট যৌগ, তাই তো। এখানে একটা কি হয়েছে, কার্বন সংখ্যা কমেছে। তার মানে আগের স্টেপে কি করবো, আমরা একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিব। ক্লিয়ার। নেক্সট কি, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আসছে কি, সাকসিনিল কোয়ে। এখানেও দেখো একটা কার্বন সংখ্যা কমছে।
ঠিক আছে, এখানে যেহেতু একটা কার্বন সংখ্যা কমেছে, 5 কার্বন ছিল, আসলো কত 4 কার্বন বিশিষ্ট যৌগ। ঠিক আছে, তো 5 থেকে 4 কার্বন বিশিষ্ট যৌগ যেহেতু এসেছে, এখানেও যেহেতু একটা কার্বন সংখ্যা কমেছে, তার মানে এই স্টেপে আমরা কি করব, একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিব। বোঝা গেছে? তারপরে কি দেখব, পরে যে যৌগগুলি আছে সবগুলিতে প্রত্যেকটাতে আমরা দেখব কি 4টে করে কার্বন থাকবে। বোঝা গেল? সবগুলি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এই গেল কার্বন বা কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা। কোথায় কার্বন ডাইঅক্সাইড বের হবে বা কোথায় কার্বন সংখ্যা কমবে, এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কি বললাম, যেখানে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে ঠিক তার পরের স্টেপে আমরা কি করব, একটি কার্বন সংখ্যা কমিয়ে দিব। মনে রাখবো কীভাবে, কোথায় বের হবে, সব নতুন মানে পরপর যে নামগুলো আসছে সেই নাম থেকে নতুন একটা নাম চলে আসছে কি আলফা। এরকম আলফা নাম দিয়ে তার কোনো যৌগ নেই, তার নিশ্চয়ই কী করব, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিব এর আগের স্টেপে। তার মানে এই স্টেপে আমরা দেখব কি একটা কার্বন সংখ্যা কমে গেছে। ঠিক তারপরের স্টেপে আমরা কি করব, আর একটি কার্বন সংখ্যা কমিয়ে দিব। তাহলে 5 থেকে কত আসলো, এখানে যদি একটা কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিই, এই যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, তাহলে পরের স্টেপে দেখব কি 4 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করবে কি সাকসিনিল কোয়ে। বোঝা গেল? তাহলে আমরা জানলাম কার্বন ডাইঅক্সাইড কোথায় বের হবে, কোথায় কার্বন সংখ্যা কমবে। নেক্সট আসছে কি কোথায় জল ঢুকবে আর কোথায় জল বের হবে, এটা আমরা মনে রাখবো কীভাবে। আমরা প্রথম যে স্টেপ আছে অ্যাসিটাইল কোয়ে থেকে বা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে আসছে কি সাইট্রিক অ্যাসিড, এখানে আমরা পাবো কি এখানে জল ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আমরা মনে রাখতে পারি এইভাবে যে সাইট্রিক অ্যাসিড স্যার কোথায় পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কি লেবুতে, তাই তো? লেবুটা কি হয়, শুকনো হয় নাকি? লেবুটা কি হয়, রসাল হয়। ঠিক ধরেছো, তো লেবুটা কি যেহেতু রসাল হয়, তার মানে ওর মধ্যে আমরা কী পাবো, নিশ্চয়ই জল পাচ্ছি। তো ওই যে জলের উৎস কি, এই হচ্ছে জল। এইভাবে তুমি মনে রাখতে পারো যে সাইট্রিক অ্যাসিডের আগে কি জল ঢুকছে, পরের স্টেপে কী করবা, জল বের করে দেবে। ঠিক তার পরের স্টেপে আবার কী হবে, জল আবার ঢুকবে। আর কোথায় জল ঢুকতে পারে বা বের হতে পারে, আমরা দেখব কি সাকসিনাল কোয়ের এর পরের স্টেপে কী হবে, জল ঢুকবে। আর কি ম্যালিক অ্যাসিডের যে ম্যালিক অ্যাসিড আছে, এই ম্যালিক অ্যাসিডের আগে আমরা দেখব কি জল ঢুকছে এই স্টেপে। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, আপেলে থাকে, তাই তো? আপেলটা কি শুকনো হয় নাকি? না, আপেলটা কি হয়, নিশ্চয়ই রসালো হয়। তার মানে ওখানে এইভাবেও আমরা মনে রাখতে পারি কি আপেল যেহেতু রসালো, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, তার মানে ম্যালিক অ্যাসিডের আগের যে স্টেপ আছে ওই স্টেপে আমরা কি করব, এখনও জল ঢুকিয়ে দেবো। বুঝে গেল? তাহলে কি ম্যালিক অ্যাসিডের আগে কি করলাম, জল আমরা ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে কোথায় কোথায় জল ঢুকছে, এক হচ্ছে সাইট্রিক অ্যাসিডের আগে, তারপর স্টেপে জল বের করে দিব, তারপর স্টেপে কি জল ঢুকিয়ে দিব। তারপর কোথায় সাকসিনাল কোয়ের পরে কি জল ঢুকবে, আর কোথায় ঢুকবে জল, ম্যালিক অ্যাসিডের আগের স্টেপে। ঠিক আছে, নেক্সট এই যে পার্টটি গেল কি কোথায় জল ঢুকছে বা কোথায় জল বের হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা যে এনজাইমগুলো আছে এনজাইমগুলোর নাম মনে রাখবো কীভাবে। এই জায়গাটা কিন্তু অনেকে মুখস্থ করে, মনে থাকে না। খুব সহজেই তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো খুব সহজেই এই ক্রেবস চক্র মনে থাকবে, খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো কি প্রথমে কি যে সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখবো কি এনজাইমের নাম অনুযায়ী আসবে কি যৌগের নাম। তাহলে সাইট্রিক শব্দটা আছে, তার মানে কি এনজাইম কি সাইট্রেট। ঠিক আছে, আর কি হবে সাইট্রেট সিনথেটেজ। বোঝা গেল? তারপরে কি হবে অ্যাকোনাইটেজ, তারপরে কি অ্যাকোনাইটেজ, পরপর কি আসবে এনজাইম অ্যাকোনাইটেজ। ক্লিয়ার? তারপরে আছে কি যে যৌগের নাম অনুযায়ী হবে কি যতগুলো স্টেপ আছে পরপর যৌগের নাম অনুযায়ী আসবে কি এনজাইমের নাম। এখানে যৌগের নাম কি আছে আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে এনজাইম কি হবে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ। এবার কখন ডিহাইড্রোজিনেজ এনজাইম আমরা বসাবো বা কখন ডি কার্বক্সিলেজ এনজাইম বসাবো সেটা আমরা মনে রাখবো কিভাবে। যদি ডিহাইড্রোজিনেজ হয়, আমি একটু আগে বলছিলাম যে কোনো টার্মের আগে যদি ডি থাকে তাহলে কি বোঝাবে, পরে যে টার্ম থাকবে তার বিপরীত কোনো কিছু বোঝাবে। তাহলে হাইড্রোজিনেজ মানে কি, ওখানে কি হবে হাইড্রোজেন প্রবেশ করা, তাই তো? তাহলে ডিহাইড্রোজিনেজ মানে কি হবে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে কি যেখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেই জায়গায় আমরা দেখব কি এনজাইম কী হবে ডিহাইড্রোজিনেজ। আর কোথায় ডি কার্বক্সিলেজ হবে এনজাইমের নাম, যেখানে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেই স্টেপে আমরা এনজাইমের নাম দেবো কি ডি কার্বক্সিলেজ। ক্লিয়ার? দেখো তাহলে কি এখানে আছে কি আইসোসাইট্রিক অ্যাসিড, এখান থেকে উৎপন্ন হচ্ছে কি অক্সালোসাকসিনিক অ্যাসিড। এখানে আমরা কি দেখছি NAD+ থেকে NADH+ উৎপন্ন হচ্ছে। তো এখানে দেখলাম কি H+ যেহেতু উৎপন্ন হয়েছে, H+ আয়ন যেহেতু রয়েছে, তার মানে কি এখানে এনজাইম আসবে কি আসবে ডিহাইড্রোজিনেজ। তো এখানে যেহেতু আইসোসাইট্রিক আছে তাই নাম আসলো কি আইসোসাইট্রিক, যেহেতু H+ আয়ন উৎপন্ন হচ্ছে সেই কারণে এনজাইমের নাম কি ডিহাইড্রোজিনেজ এনজাইম। ক্লিয়ার? নেক্সট কি অক্সালোসাকসিনিক অ্যাসিড। অক্সালোসাকসিনিকের এখানে আমরা দেখছি কি একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, তাই তো? তাহলে এই এনজাইমের নাম হবে কি অক্সালোসাকসিনিক কি
ডিকার্বক্সিলেজ, কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে তাই কি ডিকার্বক্সিলেজ এনজাইমের নাম। নেক্সট কি রয়েছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখানে আমরা কি দেখছি H+ আয়ন উৎপন্ন হচ্ছে, আবার কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা দুটো এনজাইমের নাম এখানে বলতে পারি। কি কি এনজাইম, এটা হচ্ছে কি আলফা কিটোগ্লুটারিক, যেহেতু আলফা কিটোগ্লুটারিক রয়েছে তা আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ, যেহেতু কি এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তাই। আবার এটাকে আমরা বলতে পারি কি আলফা কিটোগ্লুটারিক ডিকার্বক্সিলেজ। ক্লিয়ার, কেন ডিকার্বক্সিলেজ বলবো কারণ কি হয়েছে এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে তাই, তবে ডিহাইড্রোজিনেজ বলাটা বেশি ভালো। ঠিক আছে, তারপরে কি যে অ্যাসিটাইল কোয়ে আছে, সরি সাকসিনিল কোয়ে আছে, এই সাকসিনিল কোয়ের পরে আমরা দেখব কি যে এই যে এনজাইমটা আছে এনজাইমের নাম কি হবে সাকসিনাইল থায়োকাইনেজ। তারপরে আমরা এনজাইম পাবো কি সাকসিনিক অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি করতে এনজাইম লাগবে কি যোগের নাম অনুযায়ী এনজাইমের নাম বললাম কি আছে সাকসিনিক আছে তাই কি আসলো সাকসিনিক। এখানে কি হয়েছে FAD+ থেকে FADH+H+ বা FADH2 উৎপন্ন হয়েছে, তার মানে হাইড্রোজেন যেহেতু উৎপন্ন হয়েছে সে কারণে এনজাইমের নাম আসবে কি ডিহাইড্রোজিনেজ। ছিল কি সাকসিনিক, আসলো কি নাম সাকসিনিক। আর ডিহাইড্রোজিনেজ কেন, এখানে কি হয়েছে H+ আয়ন উৎপন্ন হয়েছে তাই কি ডিহাইড্রোজিনেজ। নেক্সট কি রয়েছে ফিউমোনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, এই ক্ষেত্রে কি ঢুকছে জল ঢুকছে আর যেহেতু এনজাইম যোগের নাম কি আছে ফিউমারিক সে কারণে এনজাইমের নাম হলো কি ফিউমারেজ। ঠিক আছে, তারপর হচ্ছে কি ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড যখন উৎপন্ন হচ্ছে এখানে আমরা কি দেখছি NAD+ থেকে NADH+ H+ আয়ন উৎপন্ন হচ্ছে, তার মানে যেহেতু এখানে কি হয়েছে H+ আয়ন উৎপন্ন হয়েছে সে কারণে এনজাইমের নাম আসবে কি ডিহাইড্রোজিনেজ। যেহেতু ম্যালিক অ্যাসিড ছিল তাই কি ম্যালিক অ্যাসিড, যেহেতু H+ আয়ন উৎপন্ন হয়েছে সে কারণে এনজাইমের নাম কি হলো ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। ক্লিয়ার, এবার আমরা মনে রাখবো কোথায় কোথায় NADH উৎপন্ন হবে আর কোথায় কোথায় FADH উৎপন্ন হবে। ঠিক আছে, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি, এই যে নিউমোনিক্সটা আছে এখান থেকে তো আমরা সহজে মনে রাখতে পারি কোথায় NADH উৎপন্ন হবে আর কোথায় কি FADH উৎপন্ন হবে। ঠিক আছে, যেখানে যেখানে নিউমোনিক্সের মধ্যে থেকে যেখানে যেখানে N পাবো কি পাবো N, যদি আমরা N পাই N মানে হচ্ছে NADH পাবো ওই স্টেপে আমরা, বোঝা গেল। আর যদি আমরা কি পাই F পাই, যদি F পাই এই টার্মের মধ্যে থেকে যদি F পাই তার মানে বুঝবো কি FADH উৎপন্ন হয়। ঠিক আছে, তো কি তাহলে এখানে প্রথমে কি আছে ক্রিকেট কোচ অফ ইন্ডিয়া, তার মানে আয়ের পরে কি আছে এন মানে আমরা কি বললাম এন মানে কি আসবে NADH উৎপন্ন হবে, তার মানে আই মানে কি পড়েছিলাম আমরা আইসোসাইটিক অ্যাসিড তাই তো, তাহলে আইসোসাইটিকের পরে আমরা দেখব কি NADH উৎপন্ন হবে। দেখো আইসোসাইটিকের পরে উৎপন্ন হয়েছে কি NAD+ থেকে NADH+ H+, বোঝা গেল। তারপর আছে কি যে অ্যাপয়েন্টস, এ মানে কি এ মানে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপরে এখানে N আছে N মানে কি এই স্টেপে, তাহলে আমরা দেখব কি আলফা কিটোগ্লুটারিকের পরে আছে N, তার মানে এই স্টেপে আমরা দেখব কি NAD+ থেকে NADH+ H+ আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর আর N কোথায় আছে N আছে কি মেনের এখানে আছে, দেখো মেন MAIN, এই যে মেন N যেহেতু এখানে আছে N মানে আমরা মনে রাখবো তার মানে কি যে M আছে M মানে কি পড়েছিলাম ম্যালিক অ্যাসিড, তাহলে ম্যালিক অ্যাসিডের পরে হবে কি NAD+ থেকে NADH+ H+, তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি যেখানে যেখানে N থাকবে সেখানে উৎপন্ন হবে কি NADH, বোঝা গেল। আর যেখানে কি থাকবে বললাম F যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা পাবো কি FADH। এটা আমরা মনে রাখবো কিভাবে, কোথায় কোথায় F আছে ঠিক একই রকম এই নিউমোনিক্স থেকে আমরা মনে রাখবো কোথায় কোথায় F আছে, আছে কোথায় স্টাপে আছে। S মানে কি S মানে হচ্ছে এই সাকসিনিক অ্যাসিড, প্রথমকার S মানে কি সাকসিনিল কোয়ে আর S মানে কি সাকসিনিক অ্যাসিড, তাহলে সাকসিনিক অ্যাসিডের পরে কি আছে F, তার মানে সাকসিনিক অ্যাসিডের পরে হবে কি FAD+ থেকে FADH2। এবার স্যার যে অফিসের এখানে তো F আছে কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, আমাদের মনে রাখতে হবে এই লাস্ট যে যৌগ ও মানে কি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এরপরে কি হবে না FADH2 হবে না, এটা শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে, বোঝা গেল। আর কোথায় GTP উৎপন্ন হবে এই সাকসিনিল কোয়ের পরে কি হবে GTPর সঙ্গে PI যুক্ত হয়ে GTP উৎপন্ন হবে। ক্লিয়ার, বোঝা গেছে, এই হচ্ছে আমাদের ক্রিবস চক্র, বোঝা গেল।